আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে অ্যামিন প্রস্তুতি। আমরা গত ক্লাসে জৈব অ্যাসিড প্রস্তুতিটা পড়ে ফেলেছি। আজকে আমরা অ্যামিন প্রস্তুতিটা শিখব। অ্যামিন প্রস্তুতিটা আমরা অ্যামিনোলাইসিস, নাইট্রাইল যৌগের বিজারণ, নাইট্রো যৌগের বিজারণ, দেন হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুতিটা শিখব। তো অ্যামিন প্রস্তুতির আগে আমাদেরকে অ্যামিনটা কি জানতে হবে। অ্যামিন হলো হচ্ছে RNH2। আর তো তোমরা জানো অ্যালকাইল মূলক, সাথে NH2 মূলকটা থাকতে হবে। আরেকটা ব্যাপার জেনে রাখতে পারো, অ্যামোনিয়াও কিন্তু একটা অ্যামিন, তবে সেটা এই যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, আর NH2 ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, কিন্তু তারপরও NH3 একটা কি নিজেই অ্যামিন। তো আমরা এখানে দেখো যত কার্বন বিশিষ্ট অ্যামিন বানাবো সেটাই আর এর মধ্যেই থাকবে। যাক, আমরা অ্যামিনোলাইসিসকে প্রথমে আলোচনা করি, তারপর হচ্ছে নাইট্রাইল যৌগের যে বিজারণ আছে, তারপর নাইট্রো যৌগের বিজারণ, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এগুলা আসা উচিত ছিল। কিন্তু আমি আজকে করব কি তোমাদের জানো, তোমাদের জন্য যে নাইট্রাইল যৌগের বিজারণ এটা আমরা আগে পড়ব, এটার পর নাইট্রো যৌগের বিজারণটা পড়ব, দেন হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ। প্রথমে এই তিনটা নিচে তিনটা পড়ার পর এই অ্যামিনোলাইসিসটাকে একটু পরে আসবে, একদম লাস্টে করব। কারণ হলো অ্যামিনোলাইসিসটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন প্রস্তুতির জন্য। আর নাইট্রাইল যৌগের বিজারণে, নাইট্রো যৌগের বিজারণ, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এগুলো নরমাল যে কোনো অ্যামিন প্রস্তুত করা যেতে পারে, তাই আমরা এগুলোর ক্ষেত্রে আগে আসবো, এটা একটু পরে যাব। তো চলে আসো আমরা প্রথমে নাইট্রাইল যৌগের বিজারণ যেটা রয়েছে সেটাতে যাই। নাইট্রাইল যৌগের বিজারণ, নাইট্রাইল যৌগের বিজারণ। তো নাইট্রাইল যৌগের বিজারণের ক্ষেত্রে নাইট্রাইল যৌগ কারা আমরা কিন্তু পড়েছিলাম যে নাইট্রাইল যৌগ হচ্ছে R বন্ড CN, এই যে এটা একটা হচ্ছে নাইট্রাইল যৌগ। তো এই নাইট্রাইল যৌগ থেকে আমরা এখানে কি করব, বিজারণের মাধ্যমে অ্যামিন প্রস্তুত করব। এর জন্য আমাদেরকে কি করতে হবে জানো, এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিতে হবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যখন দিব আমরা, তো LiAlH4, তো এটা দেওয়ার পর এখানে 4টা জাইমান হাইড্রোজেন আসবে। কয়টা? 4টা জাইমান হাইড্রোজেন। আবারও বলছি 4টা জাইমান হাইড্রোজেন আসবে। 4টা জাইমান হাইড্রোজেন, 2টা এসে এই C এর সাথে যুক্ত হবে আর 2টা এসে এই নাইট্রোজেনের সাথে যুক্ত হবে, তাহলে জিনিসটা হয়ে যাবে RCH2NH2। তাইলে তুমি যত কার্বন বিশিষ্ট অ্যামিন বানাতে চাইবা, ঠিক এটা কিন্তু অ্যামিন হয়ে গেছে, দেখো এটা পুরোটা একটা আর হবে তখন, এটা হচ্ছে আর আর এটা হচ্ছে NH2, এটা হচ্ছে তখন এটা হয়ে যাবে। তো তুমি বলতে পারো আর এর সাথে আমরা জানি কি, আর এর সাথে আরেকটা আর, প্রথম আর এর সাথে দ্বিতীয় আর এর পার্থক্য, যেমন আমরা পড়েছিলাম CH3 প্রথম আর, তারপর এরপরের আরটা হচ্ছে এটা, তারপরের আরটা হচ্ছে হলো CH3 CH2 CH2, এভাবে কিন্তু আর এর সাথে প্রত্যেকটা পরপর আর এর সাথে কিন্তু একটা মিথিলিন মূলকের পার্থক্য। তাইলে আমাদের এখানে বলতে পারি যেহেতু জাস্ট এই জায়গা থেকে এসে এখানে একটা CH2 বেড়ে গেছে, তাহলে এই পুরাটা আবার কি আরেকটা আর বলা যেতে পারে এটাকে, দেন এটার সাথে NH2 আছে। তো তুমি যত কার্বন বিশিষ্ট অ্যামিন বানাতে চাও তত কার্বন বিশিষ্ট নাইট্রাইল যৌগ নিতে হবে। এটা যদি 10 কার্বন বিশিষ্ট বানাতে চাও, এটা 10 কার্বন বিশিষ্ট নিতে হবে। তবে 10 কার্বন বিশিষ্টের মধ্যে তুমি আরটাকে নিবে 9 কার্বন বিশিষ্ট, আর এখানে তো একটা কার্বন আগে থেকেই আছে, মানে CN এর নাইট্রাইল মূলকের যে CN আছে সেই CN এর তো কি একটা কার্বন অলরেডি আছে, তাই তোমাকে তার চেয়ে একটা কম কার্বন বিশিষ্ট আর নিতে হবে। আর যদি বলো যে নাইট্রাইল যৌগ কয় কার্বন বিশিষ্ট নিতে হবে, তাহলে এখানে যত কার্বন বিশিষ্ট তুমি অ্যামিন চাও ঠিক তত কার্বন বিশিষ্ট পুরো যৌগটা নিতে হবে, ঠিক আছে। আর যদি বলি আর কতটুকু নিতে হবে, তাহলে যত কার্বন বিশিষ্ট অ্যামিন বানাতে চাও তার চেয়ে 1 কার্বন কম বিশিষ্ট কি নিবা তুমি, আর নিবা। দেন এখানে একটা কার্বন আছে, তাহলে টোটাল তোমার কাঙ্ক্ষিত অ্যামিনের কার্বন সংখ্যা এখানে মিলে যাবে। এটাই হচ্ছে আসলে এখানকার মূল বিষয়। তো এটার ক্ষেত্রে আমি দেখি আমি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যামিন বানাতে চাই, তাহলে এটা নিতে হবে আমাকে 2 কার্বন বিশিষ্ট, কারণ এখানে একটা আছে, তাহলে আমি 2 কার্বন বিশিষ্ট আর নিলাম, আর এই ট্রিপল বন্ড CN এটা তো আছেই। দেন আমি এখানে কি দিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলাম, দেওয়ার পর এখানে 4টা জাইমান হাইড্রোজেন চলে আসলো এটা থেকে, কারণ আমরা বিজারণের ক্ষেত্রে আমরা জানি সবসময় জাইমান হাইড্রোজেন আসবে। তো জাইমান হাইড্রোজেন গুলো এসে এখানে দেখো এই আর তো থাকবেই, CH3 CH2 এটা থাকবেই, তো এটার সাথে গিয়ে 2টা হাইড্রোজেন বসে যাবে এখান থেকে, তাহলে CH2 হয়ে গেল। আর এই N এর সাথে বাকি 2টা হাইড্রোজেন, তাহলে NH2,
তাহলে এটা 3 কার্বন বিশিষ্ট কিন্তু একটা অ্যামিন প্রস্তুত হয়ে গেল আমাদের। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি প্রোপাইল অ্যামিন। তো এভাবেই তুমি 3 কার্বন বিশিষ্ট বাংলা মামিক তোমরা 2 কার্বন বিশিষ্ট এবং 4 কার্বন বিশিষ্ট এখানে লিখে রাখবে। আবারও বলছি 2 কার্বন এবং 4 কার্বন বিশিষ্টটা এখানে লিখে রাখবে। অবশ্যই বুঝতে চেষ্টা করবে যে কিভাবে জিনিসটা হলো এবং কিভাবে করতে হবে। তুমি যদি নিজে এক্সট্রা 2-1টা করে না রাখো তাহলে জিনিসগুলো আসলে তোমার মাথায় ঠিকঠাক মতো কাজ করবে না, বা বুঝে বুঝে করার মানেই তো হলো তুমি 1টা 2টা এক্সট্রা করতে হবে। করে তাহলে চিন্তা করবা যে স্যারটার সাথে মিলছে কিনা। স্যারটার সাথে যদি মিলে যায় বা প্রসেসটা ঠিক আছে বলে মনে হয় তাহলে বুঝতে হবে যে না আসলেই তুমি সত্যিকার অর্থে জিনিসটা বুঝেছো। তো আমরা এরপর নাইট্রাইল যৌগের বিজারণের পর আমরা চলে আসবো নাইট্রো যৌগের বিজারণে। দেখো নাইট্রো যৌগের বিজারণ, তো নাইট্রো যৌগের বিজারণের ক্ষেত্রে নাইট্রো যৌগ হচ্ছে ধরো RnO2, যাদের NO2 মূলক থাকে তারাই হচ্ছে নাইট্রো যৌগ। NO2 এর মধ্যে তোমাকে কি করতে হবে জানো, এখানে টিন দিতে হবে এবং সাথে HCl দিতে হবে। টিন এবং HCl দিলে এখানে জাইমান হাইড্রোজেন আসবে, জাইমান হাইড্রোজেন এসে তোমার এটা কি এখানে জাইমান হাইড্রোজেন কয়টা আসবে তোমাকে ওই জিনিসটা চিন্তা করতে হবে। এখানে অনেকগুলো জাইমান হাইড্রোজেন আসবে। এখানে টোটাল দেখো অক্সিজেন কয়টা আছে, এখানে অক্সিজেন 2টা আছে। তো এই 2টা অক্সিজেনের জন্য এই পাশে আগেই 2 অণু পানি বের করে দিতে হবে, মানে যতটা অক্সিজেন থাকবে ঠিক ততটা পানি বের হয়ে চলে যাবে। তাহলে তোমার এখানে এক্সট্রা 4টা কিন্তু হাইড্রোজেন লাগছে পানি বের হয়ে যাওয়ার জন্য। আবার এই নাইট্রোজেনের এদিক দিয়ে কিন্তু আমাদের ওর 2টা হাত খালি হয়ে গেছে, ওই 2টা হাতও কিন্তু তোমাকে কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে এখানে আরো 2টা হাইড্রোজেনও আসবে। তাহলে এই জিনিসটা এখানে উৎপন্ন হবে RnH2। খেয়াল করো জিনিসটা, এখান থেকে Rn 2টা হাইড্রোজেন এসে H2 হয়ে যাবে, আর এখান থেকে অক্সিজেন গুলো এখানে চলে গেছে, পানি হিসেবে চলে গেছে। তো এখানে তুমি দেখো হাইড্রোজেন কয়টা বেশি লিখছো, 2 2 4টা, এখানে 2টা, কয়টা 6টা হাইড্রোজেন বেশি লিখছো। এখানে এই 6টা হাইড্রোজেন আসবে কোত্থেকে আসবে, এই HCl থেকে জাইমান হাইড্রোজেন রূপে আসবে। তো তুমি যদি এখানে ধরো এটার মানে 3 কার্বন বিশিষ্ট বা 2 কার্বন বিশিষ্ট একটা তুমি কি বানাতে চাও, অ্যামিন বানাতে চাও, ঠিক 2 কার্বন বিশিষ্ট একটা নাইট্রো যৌগ নিতে হবে। তাহলে CH3 দেখো, CH3 CH2 2 কার্বন বিশিষ্ট আর নিলাম এবং এখানে NO2। এটার মধ্যে সাথে সাথে আমাকে কি দিতে হবে, টিন দিতে হবে, HCl দিতে হবে। দেওয়ার পর এখানে কয়টা জাইমান হাইড্রোজেন আসবে, 6টা জাইমান হাইড্রোজেন আসবে। 6টা এসে কি করবে, তার মধ্যে 4টা এখান থেকে 2টা হাইড্রোজেনকে নিয়ে সরি 2টা অক্সিজেনকে নিয়ে 2 অণু পানি হিসেবে চলে যাবে। আর নাইট্রোজেনের যে বাকি 2টা হাত আছে সেখানে বাকি 2টা হাইড্রোজেন গিয়ে বসবে। তাহলে আমাদের এটা 2 কার্বন বিশিষ্ট আছে অলরেডি 8টা, CH3 CH2 এটা তো অপরিবর্তিত, এই N এর সাথে গিয়ে বাকি এখান থেকে 2টা হাইড্রোজেন বসে যাবে। তাহলে এটা হয়ে গেল ইথাইল অ্যামিন। ঠিক আছে, এবং সেটা আমার 2 কার্বন বিশিষ্ট একটা অ্যামিন প্রস্তুত হয়ে গেছে। তো তোমরা এভাবেই কিন্তু কি টিন এবং HCl দিয়ে নাইট্রো মূলক যুক্ত যৌগ থেকেও কিন্তু কি তুমি অ্যামিন বানাতে পারো। তো স্যার আমি কি শুধু এটা এই যে অ্যালকাইল অ্যামিন যেটা মানে হচ্ছে এলিফ্যাটিক অ্যামিন সেটাই প্রস্তুত করতে পারি না, তুমি এখানে কিন্তু অ্যারাইল অ্যামিন বা বেনজিন চক্রের যে অ্যামিন রয়েছে সেটাকে আমরা অ্যানিলিন বলি, সেই অ্যানিলিনও প্রস্তুত করতে পারো। ধরো এখান থেকে এই যেটা আমরা এখানে যদি NO2 দেই এটাকে বলা হয় নাইট্রোবেনজিন। কি বলা হয়, নাইট্রোবেনজিন। তোমরা জানো কিনা জানি না, নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিনের মধ্যেও ঠিক টিন এবং HCl দিলে এখানে 6টা জাইমান হাইড্রোজেন আসবে। কয়টা আসবে বলো তো, 6টা, ঠিক 6টাই আসবে। এখানে যেমন 6টা এখানেও 6টা আসবে। 6টা এসে দেখো এখান থেকে 2টা অক্সিজেনকে নিয়ে এখান থেকে 4টা হাইড্রোজেন 2 অণু পানি হিসেবে বের হয়ে চলে যাবে। দেন বাকি 2টা হাইড্রোজেন এই নাইট্রোজেনের সাথে গিয়ে বসবে, তাহলে বেনজিনটা হয়ে যাবে এই যেটা এরকম। একটু বাঁকা হয়েছে মনে হয় বা বাঁকা হচ্ছে, তোমরা একটু কারেক্ট করে নিবা। এই NH2 আর এই যৌগটার নাম হচ্ছে বলো কি, অ্যানিলিন। অ্যানিলিন। তো তোমরা এই যৌগটা তোমরা এভাবে বিজারণের মাধ্যমে অ্যানিলিনও প্রস্তুত করতে পারো, অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিন যেটা রয়েছে সেটা প্রস্তুত করতে পারো। আর এই বিক্রিয়াটাকে তোমরা স্টার মার্ক দিবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন সৃজনশীলে এই বিক্রিয়াটাকে অনেক বেশি কোট করা হয় বা অনেক বেশি উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়। MCQতেও তোমাদের যে বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেন রয়েছে সেখানেও তোমাদের উদ্দীপক হিসেবে এই বিজারণ প্রক্রিয়ার এই বিক্রিয়াটাকে অনেক বেশি ইউজ করা হয়, তাই তোমাদের এটাকে অনেক বেশি মনে রাখতে হবে। ঠিক আছে, তো এরপর চলে আসো আমাদের যেটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া।
হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ক্ষুদ্রাংশের ইংলিশ হচ্ছে ডিগ্রেডেশন, এই জন্য এটাকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াও বলা হয়। কি? হফম্যান ডিগ্রেডেশন। দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখতে পারো, ডিগ্রেডেশন। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ক্ষুদ্রাংশকরণের পরিবর্তে ডিগ্রেডেশন, ঠিক আছে। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয় এটাকে। তো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা কি? এটার জন্য অ্যামাইড লাগবে, অ্যাসিড অ্যামাইড। তোমরা অ্যামাইড জানো কিনা আমি জানি না। অ্যামাইড হচ্ছে RCONH2। আর NH2 তো আছে, অ্যামিনের চেয়ে একটা CO মূলক বেশি, এটা হচ্ছে অ্যামাইড বলা হয়। তো এই অ্যামাইডটা খেয়াল করো, অ্যামাইড নিয়ে এর মধ্যে ব্রোমিন দ্রবণ দিতে হবে, ব্রোমিন Br2 দিতে হবে, সাথে 4 অণু KOH দিতে হবে। কি দিতে হবে? 4 অণু KOH। আবারও বলছি, কয় অণু দিতে হবে? 4 অণু। কেন 4 অণু সেটা তুমি সমুদ্রের ক্ষেত্রে গেলেই বুঝতে পারবা জিনিসটা। তোমরা বিক্রিয়াটা এভাবে এখানে লিখবা, আমার জায়গা হবে না, সেজন্য বোর্ডটা ছোট, তো সেজন্য আমি নিচে লিখছি। তো সবার আগে ক্ষেত্রে হবে কি জানো? এখান থেকে 2টা পটাশিয়াম 2টা ব্রোমিনকে নিয়ে 2kBr হিসেবে বের হয়ে চলে যায়। আবারও বলছি, 2টা পটাশিয়াম, 4টার মধ্যে 2টা পটাশিয়াম 2টা নিয়ে চলে যায়। দেন আরো আছে কি জানো? আরো 2টা কে থাকে না, ওই 2টা কে দেখো K2CO3 হিসেবে চলে যায়, CO3 হিসেবে চলে যায়। এগুলো কোত্থেকে যায় দেখো, এখানে টোটাল অক্সিজেন আছে 4টা, এই জায়গায় 4টা অক্সিজেন আছে, 4টা হাইড্রোজেন আছে। পটাশিয়াম গুলো কিন্তু চলে গেছে, এই 2টা পটাশিয়াম গেছে, এখানে 2টা পটাশিয়াম, 4টা পটাশিয়াম চলে গেছে। তাই দেখি আমরা জিনিসটা এখানে না লিখি, আমরা এখানে লিখি 4টা অক্সিজেন 4টা হাইড্রোজেন। কোথায়? এই যৌগটার মধ্যে, এই যে এখানে। দেন এই ব্রোমিন গুলো কিন্তু চলে গেছে, তাহলে এগুলো আমরা নিয়ে নিছি হিসাবে। দেখি এবার এর মধ্যে থেকে আসে, এর মধ্যে থেকে দেখো জিনিসটা কিরকম হবে। এখান থেকে আমাদের যে কি আছে, K2CO3 যাচ্ছে, তো এই যে C যাচ্ছে, এই O যাচ্ছে, কি কি যাচ্ছে? C যাচ্ছে, O যাচ্ছে। তাহলে এখানে C যাচ্ছে, একটা O গেল, আর এখান থেকে আরো 2টা O চলে গেছে, 2টা O এখানে চলে গেছে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে CO, আরো 2টা O এখান থেকে চলে গেলে CO3, আর K গুলা তো এখান থেকে আসছে, তাহলে K2CO3 এখানে চলে আসছে। তাহলে এখন এখান থেকে চলে যাওয়ার পর কি কি থাকে আমরা দেখি। যখন এখান থেকে 4টার মধ্যে 2টা এখানে চলে গেছে, আর 2টা কিন্তু রয়ে গেছে অক্সিজেন, আর 4টা হাইড্রোজেন রয়ে গেছে। দেখো এই 4টা হাইড্রোজেন এবং এগুলা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে কি যেতে পারে বলতো, 2 অণু পানি চলে যেতে পারে, 2 অণু পানি, বাকিগুলো মিলে 2 অণু পানি চলে যায়। দেন আমাদের আর তেমন কোনো কাজ নেই, বাকি হচ্ছে RNH2। এই RNH2 সহজেই কিন্তু একটা অ্যামিন হয়ে গেছে, আমরা RNH2 কিন্তু অ্যামিন হিসেবে জানি। তাহলে তুমি যত কার্বন বিশিষ্ট অ্যামিন বানাতে চাও, ঠিক তত কার্বন বিশিষ্ট আর নিবা, কারণ এই কার্বনটা কিন্তু কোথায় চলে যাবে? এখানে চলে যাবে এই কার্বনটা। আর তাহলে আর যত কার্বন বিশিষ্ট, ঠিক আর এর সাথে এই NH2 টা এসে কিন্তু এটা হয়ে যাবে। তাহলে তুমি সহজেই কিন্তু এখান থেকে করতে পারবা। সব সময় তুমি অ্যাসিডামাইড নিবা, ব্রোমিন এক অণু Br2 দিবা, দেন 4 অণু KOH দিবা, দেন সেখান থেকে 2 অণু পানি, 2 অণু K2CO3 বের হয়ে যাবে। এগুলো বের হয়ে গেলে আর এই আর থাকবে, আর এই NH2 টা তোমার এখানে এসে বসে যাবে। এবার তুমি যত কার্বন বিশিষ্ট নিতে চাও নিতে পারো। এটা আমি ধরো 3 কার্বন CH3 CO NH2 নিলাম, 1 কার্বন বিশিষ্ট অ্যাসিডামাইড নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে তাহলে এটা উৎপন্ন হবে কি? এটা উৎপন্ন হবে হচ্ছে এটা CH3NH2, যেটাকে আমরা মিথাইল অ্যামিন বলতে পারি, ঠিক আছে। মিথাইল অ্যামিন বা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন বলা যেতে পারে, মিথাইল অ্যামিন বা তোমরা 1 ডিগ্রি অ্যামিনও বলতে পারো। মিথাইল অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এখন তুমি যত কার্বন বিশিষ্ট অ্যামিন প্রস্তুত করতে চাও এই প্রসেসের মাধ্যমে, হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমে করতে পারো। এবং ঠিক একই ভাবে তুমি যদি কি অ্যারোমেটিক যেটা বানাতে চাও, অ্যারোমেটিকটাও কিন্তু এখান থেকে বানাতে পারবা। সেটাও তোমরা এখানে বিক্রিয়া লিখে রাখবা, কিন্তু অবশ্যই তোমরা এই বিক্রিয়াটার নিচে অ্যারোমেটিকটা এটাও লিখে রাখবা। যেমন CONH2, এটা হচ্ছে বেনজামাইড, যেটা ঠিক আছে, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইড। এই অ্যারোমেটিক অ্যামাইডের মধ্যে ঠিক সেম ভাবে ব্রোমিন দিবা 1 অণু, KOH দিবা 4 অণু, ঠিক সেম ভাবে এই 3টা জিনিস বের হয়ে যাবে। অবশ্যই এই 3টাই বের হবে। আর এই পাশে উৎপাদ হিসেবে অ্যামিনের জায়গায় যে প্রোডাক্টটা পাবা সেটা হবে এরকম আর কি। এটা তো আর মূলকটা, এই জায়গায় শুধুমাত্র এই NH2 টা পড়ে থাকবে, এই NH2। এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন, যেটা আমি শিখালাম আজকেই। তো তোমরা এই বিক্রিয়াটাও কিন্তু লিখে রাখবা। ঠিক সেম ভাবে অ্যারোমেটিক অ্যামিনের অ্যামাইডের মধ্যে তুমি Br2 দিবা, 4KOH দিবা, দেন এগুলা বের করে দিবা, দেন এই যৌগটা তোমার উৎপন্ন হয়ে যাবে এখান থেকে।
এগুলো কিন্তু খুব বুঝে বুঝে শিখতে হবে, এবং এই অ্যামিন প্রস্তুতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা যদি কেউ মনে করো যে কি আগের গুলো ইম্পর্টেন্ট, এটা কম ইম্পর্টেন্ট, একটু প্রায়োরিটি কম দিব, তাহলে ভুল করবা। আগের গুলো যত না ইম্পর্টেন্ট ছিল, এটা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক সৃজনশীলে লিঙ্ক আপ করা হবে। এমন এমন টপিক তোমাদেরকে এতদিন পড়িয়েছি যেগুলো আসলে শুধুমাত্র জৈব যৌগ শেখার জন্য শিখেছি, বাট পরীক্ষায় আসার জন্য শিখিনি। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা মাস্ট আসবে, তো তোমাদের এই জিনিসগুলোকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আগের গুলার চেয়েও। আগের গুলোও দরকার আছে, আগের গুলো না জানলে তুমি আবার এগুলো পারবা না, তুমি অনেক জায়গায় আটকায় যাবা। সো দেখবা যে সৃজনশীল কোথা থেকে হবে জানি না, কারণ জৈব যৌগ অনেক ভাস্ট একটা টপিক। আমরা এখনো জৈব যৌগের মাত্র 25% মতো শেষ করেছি। 25% হবে কিনা আমার সন্দেহ আছে, আমি বলি যে 25% মতো শেষ হয়েছে আর কি। তো আরো 75% আছে বাকি। তাহলে তোমাকে চিন্তা করতে হবে অবশ্যই জৈব যৌগ কত বড়, আর এগুলো প্র্যাকটিস না রাখলে হবে না কিন্তু। আর যদি 25% শিখে থাকি, 25%-এর মধ্যে সবচেয়ে বেশি সৃজনশীল আসার টপিক হচ্ছে আজকের ক্লাসের টপিকটা, সেটা হচ্ছে অ্যামিন প্রস্তুতি। এখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীল হয়ে থাকে। তো এরপরে চলে আসো আমাদের যে অ্যামিনোলাইসিস সেটাতে, ঠিক আছে। অ্যামিনোলাইসিসের মাধ্যমে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করা যায়। তাই আমাদেরকে আগে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিনের সাথে কিন্তু পরিচিত হতে হবে। তো 1 ডিগ্রি অ্যামিনটা হচ্ছে হলো এটা, দেখো 1 ডিগ্রি অ্যামিন বলবো আমরা যেমন এটাকে দেখো CH3OH, এটাকে কিন্তু আমরা মিথাইল অ্যালকোহল বলি। আর 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে হলো কিন্তু এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। কারণ যেমন এটাকে আমি কিন্তু সাজাই ভাবে লিখতে পারি, COH, এখানে ধরো হাইড্রোজেন CH3, এটা এভাবে লিখে যায়। এই জন্য এটা কিন্তু আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, কি এটা মিথাইল অ্যালকোহল, আমরা এটাকে 1 ডিগ্রি অ্যালকোহল বলি না। কিন্তু অ্যামিনের ক্ষেত্রে এই যে CH3NH2, এটা মিথাইল অ্যামিন, সাথে সাথে 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। এবার আরেকটা C এসে যখন এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে বসবে, ধরো এরকম ব্যাপারটা, CH3NH, এটা হচ্ছে হলো 2 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন। দেন আরেকটা CH3 এসে এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে যখন নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে CH3N, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। এটা 3 ডিগ্রি অ্যামিন। এখন একটা জিনিস খেয়াল করো, কার্বনের ক্ষেত্রে হাত হচ্ছে 4টা, এই জন্য তোমার কি 3টা CH3 মূলক আর একটা OH মূলক থাকতে পারতো। কিন্তু এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের হাতে হচ্ছে টোটাল 3টা, তাহলে ওর যে কোনো জায়গায় কি থাকতে পারে, 3টা CH3 থাকতে পারে, এই CH3 3টা থাকতে পারে। এটা হচ্ছে 3 ডিগ্রি। যখন একটা কম থাকে তখন এই জায়গায় একটা হাইড্রোজেন থাকে, তখন এটা হচ্ছে কি 2 ডিগ্রি। দেখো চিন্তা করে, এই যে এটা CH3 2টা NH। দেন যদি আরেকটা কম থাকে, তাহলে এটা হচ্ছে ওই জায়গায় হাইড্রোজেন থাকবে একটা, সেটা হচ্ছে কি একটা আছে 1 ডিগ্রি অ্যামিন, সেটা হচ্ছে CH3NH2, এবং সেটা এটা। তো তোমরা এভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন চিনতে পারো। যেটা মিথাইল অ্যামিন ওইটা 1 ডিগ্রি অ্যামিন, তারপর হচ্ছে এটা হচ্ছে ইথাইল অ্যামিন, সাথে 2 ডিগ্রি অ্যামিন, দেন এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। আমরা এখানে কিন্তু এভাবে মনে রাখবো, এবং এটাই হচ্ছে আসলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি শ্রেণীকরণ কার, অ্যামিনের। তো আমরা এবার চলে আসো, এখান থেকে চলে যাবো হচ্ছে হলো আমাদের যে জিনিসগুলো। দেখো এটাকে আমরা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন বলছি মিথাইল অ্যামিন, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন বা ইথাইল অ্যামিন হিসেবে 2 ডিগ্রি অ্যামিন হতে পারে। দেন হচ্ছে হলো এটা হচ্ছে কি, যেটা আমাদের প্রোপাইল অ্যামিন হতে পারে, এটা 3 ডিগ্রি অ্যামিন, সাথে সাথে আবার কি প্রোপাইল, 3 কার্বন বিশিষ্ট, এই জন্য প্রোপাইল অ্যামিনও বলা যাবে আমাদের। তো তুমি প্রোপাইল অ্যামিনকে যদি নরমালি লিখে আবার এভাবে সাজাও, পুনর্বিন্যাস করো, তাহলে দেখবে যে এটাই পাচ্ছ। যাই হোক, আমাদের এখান থেকে এখন এগুলোর প্রস্তুতি শিখতে হবে। এটা খুবই সোজা একদম, জিনিসটা আমি লাস্টে আনলেও এটা কিন্তু আসলে সোজা খুবই। সেটা কিরকম, প্রথমে অ্যামিনোলাইসিস, অ্যামোনিয়ার মধ্যে আমাকে RX দিতে হবে। কি দিতে হবে, RX। তুমি যত কার্বন বিশিষ্ট আর দাও কোনো সমস্যা নেই, 1 কার্বন বিশিষ্ট দিতে পারি আমরা। RX, এই X মানে হচ্ছে হ্যালোজেন, তাহলে এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড দেওয়ার পর সামান্য যখন হিট দিব বা দ্রব বিশ্লেষণ করব এখানে, তখন এখান থেকে একটা হাইড্রোজেন আর X মিলে হচ্ছে HX হিসেবে চলে যাবে, ঠিক আছে। দেন HX হিসেবে যখন চলে যাবে, বাকি থাকে কি বলতো, এই আর বাকি থাকে, আর এখানে NH2 বাকি থাকে। সেই আর NH2 এখানে কি হয়ে যাবে, অ্যামিন হয়ে যাবে। একদম খুবই সিম্পল। এভাবে আমরা প্রথমে 1 ডিগ্রি অ্যামিনটা বানাই ফেললাম, এটা 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। এবার এই
অ্যামোনিয়া থেকে অ্যালকাইল হ্যালাইড দিয়ে 1 ডিগ্রি অ্যামিন বানাইছি। এবারে 1 ডিগ্রি অ্যামিনটাকে নিয়ে এর মধ্যে যদি আবার অ্যালকাইল হ্যালাইড দেই, আবার অ্যালকাইল হ্যালাইড দিয়ে আদ্র বিশ্লেষিত করি বা হিট দেই, দেন দেখবো কি এখান থেকে আরেকটা হাইড্রোজেন এই হ্যালোজেনকে নিয়ে HX হিসেবে চলে গেছে। চলে যাওয়ার পর আর কি থাকে, এখানে এই একটা আর এই একটা আর এখানে NH থাকে, তাহলে দুইটা R2NH, এটা হয়ে গেল 2 ডিগ্রি অ্যামিন। আমরা যে অ্যামিনের ইয়াগুলো পড়ছিলাম সেখানে তুমি দেখো দুইটা আর থাকবে NH, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। দেন 2 ডিগ্রি অ্যামিনকে নিয়ে যদি কি দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, আবার অ্যালকাইল হ্যালাইড দেই, আদ্র বিশ্লেষিত করি, সেম ভাবে এই হাইড্রোজেনটা এই হ্যালোজেনকে নিয়ে কি হিসেবে চলে যাবে, HX হিসেবে চলে যাবে। দেন তিনটা আর থাকবে আর শুধু হাইড্রোজেন, তাইলে এটা হাইড্রোজেন নয় নাইট্রোজেন থাকবে R3N, এবং এটা হয়ে গেল 3 ডিগ্রি অ্যামিন। কয় ডিগ্রি? 3 ডিগ্রি অ্যামিন। এখন অনেকে মনে করতে পারে আমি যদি 3 ডিগ্রি অ্যামিনকে নিই, আবার ধরো 3 ডিগ্রি অ্যামিনকে নিলাম, এটার মধ্যে স্যার আমি যদি কি আবার অ্যালকাইল হ্যালাইড দেই তাহলে কি ঘটবে? আপনি এটা দেন তো, এটা কি 4 ডিগ্রি, তাহলে 4 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়ে যাবে? 4 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হবে না, তখন এটা হচ্ছে R3N, দেখো সরি R3 নয় R4 হয়ে যাবে এটা, কারণ 4টা হয়ে যায় তখন R4NX, এটা হচ্ছে প্লাস থাকবে এখানে মাইনাস, এটা হচ্ছে 4 ডিগ্রি লবণ বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়? 4 ডিগ্রি লবণ বা কোয়ার্টারনারি লবণ, কোয়ার্টারনারি লবণ। আবারও বলছি কোয়ার্টারনারি লবণ, অর্থাৎ 4 ডিগ্রি লবণ বলা হয়। এটা 4 ডিগ্রি কি হয় না, অ্যামিন উৎপন্ন হয় না। আমরা যে অ্যামিন প্রস্তুত করছি সেখান থেকে 3 ডিগ্রির মধ্যে আবার অ্যালকাইল হ্যালাইড দিলে 4 ডিগ্রি কোনোভাবে অ্যামিন প্রস্তুত হওয়া সম্ভব নয়, সেখান থেকে এটা 4 ডিগ্রি লবণ উৎপন্ন হয়। কিন্তু প্রথমে অ্যামোনিয়া থেকে আমরা সহজেই কি করতে পারি বলতো, অ্যালকাইল হ্যালাইড দিয়ে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করতে পারি। দেন 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে যদি আমি আবার কি দেই, 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে আবার অ্যালকাইল হ্যালাইড দেই, 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে। 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে আবার অ্যালকাইল হ্যালাইড দিলে 3 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে যদি আমি অ্যালকাইল হ্যালাইড দেই তাহলে আর অ্যামিন উৎপন্ন হবে না, বরং 4 ডিগ্রি একটা লবণ উৎপন্ন হয়, বা এটাকে কোয়ার্টারনারি লবণ বলা হয়। তো এই জিনিসটা এভাবে, তো তোমরা এখান থেকে আর এর জায়গায় তুমি কি NaCH3 দিয়ে দেখতে পারো, তাহলে এই জিনিসটা আসবে হচ্ছে দেখো মিথাইল অ্যামিন। আর তুমি 2 কার্বন বিশিষ্ট নিতে পারো, কোনো সমস্যা নেই। দেন এই দেখো এটার মধ্যে তুমি যদি কি CH3, এই যে এটার মধ্যে এটা নিয়ে এখানে নিলাম, দেন এটার মধ্যে আবার তুমি কি আরেকটা একই কার্বন বিশিষ্ট CH3 অ্যালকাইল হ্যালাইড দিলা, হ্যালোজেনের জায়গায় এটাকে তুমি কি হিসেবে নিতে পারো, এটা ক্লোরিন দিতে পারো। ক্লোরিন দিলে তাই অনুরূপ ভাবে কি এখানে এটা উৎপন্ন হবে, যেটা ধরো CH3(2NH), মানে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। তুমি আর এর মান চেঞ্জ করে নিতে পারো। তুমি যদি বলো যে আমি 2 ডিগ্রি অ্যামিন বানাতে চাই, কিন্তু আমি 4 কার্বন বিশিষ্ট 2 ডিগ্রি অ্যামিন বানাতে চাই, এটা তুমি এটা পুরোটা কমপ্লিট করবে অবশ্যই। ধরো এবার আমি এরপরে এই কনটেক্সটের বাইরে গিয়ে বলতেছি আমি 2 ডিগ্রি অ্যামিন বানাতে চাই, তবে কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। সেটা কিভাবে সম্ভব? সেটাও সম্ভব, যদি তুমি এখানে এটা 2 কার্বন বিশিষ্ট নাও। ধরো এটা CH3 CH2 Cl নিলা, তাহলে এটা আমাদের দেখো CH3 CH2 NH2, এটা কিন্তু নরমালি আমাদের যে ইথাইল অ্যামিন প্রকাশ করে, ইথাইল অ্যামিনকে যদি তুমি এটাকে আবার গোছাই লিখো এভাবে, মানে ধরো পুনর্বিন্যাস করে দেখো তো, এটা আর এটার হাইড্রোজেন কার্বন সব কিন্তু এটা সমান, এভাবে আবার 2 ডিগ্রি অ্যামিন হয়ে যাবে। আমি নরমালি লিখলে এটা হচ্ছে ইথাইল অ্যামিন, আবার এটা যেহেতু একটা আর, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা আর শুধু। আবার এটাকে এভাবে লেখা যায় NH2, তো তাহলে 1 ডিগ্রি অ্যামিন। তো এখানে যদি আমি এটাকে ধরো এরকম নেই CH3 CH2 NH2 এভাবে নেই, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি একটা অ্যামিন, কারণ এটা হচ্ছে আর NH2, ঠিক আছে। দেন এটার মধ্যে যদি আমি কি এখান থেকে যে ইয়াটা নিব, অ্যালকাইল হ্যালাইডটা নিব, সেটাও যদি আমি 2 কার্বন বিশিষ্ট নেই CH3 CH2 Cl ধরো, তাহলে আমার এই জায়গায় আর যেটা আছে সে আরটা হয়ে যাবে দেখো CH3 CH2, কারণ দুটোটা আরই হচ্ছে সেম, তাহলে এটা ডাবল হয়ে যাবে NH। খেয়াল করো, তখন কিন্তু এটা 4 কার্বন বিশিষ্ট একটা 2 ডিগ্রি অ্যামিন হয়ে গেছে। তো তুমি আসলে বানাতে পারবা চাইলে, আসলে যত ডিগ্রি তুমি অ্যামিন বানাতে চাও, তো তুমি অবশ্যই এখানকার আর এবং এই আরটা সবসময় একই নিতে থাকবা। এটা 2 কার্বন বিশিষ্ট নিলে এটা 2 কার্বন বিশিষ্ট নিবা, এটাও কি 2 কার্বন বিশিষ্টই নিবা, তাহলেই কিন্তু আসলে আমাদের জিনিসটা ঠিক হবে। নাহলে কিন্তু একটা যদি এটা 2 কার্বন বিশিষ্ট নিচ্ছে, এটা 1 কার্বন, তাহলে আর হিবিজিবি হয়ে যাবে, তুমি মিলাইতে পারবা না। তো আমি সচরাচর বলি 1 কার্বন নিয়েই করবে, এভাবে 2 কার্বন নিয়ে করার দরকার নেই। পরীক্ষায় 1 কার্বনটাই আসে বেসিক্যালি, আর এমনি প্রতীকী হচ্ছে হলো কি দিয়ে করা, আর দিয়ে করা। তো তোমাকে বুঝতে হবে জিনিসটা যে কি
অ্যামিনের মধ্যে অ্যালকাইল হ্যালাইড দিয়ে আদ্র বিশ্লেষণ করলে আমাদের কি উৎপন্ন হতে পারে, 1 ডিগ্রি অ্যামিন হবে। দেন সেখান থেকে ওই 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে যদি আবার অ্যালকাইল হ্যালাইড দেই, যে অ্যালকাইল হ্যালাইডটা এখানে দিয়েছি সেটা এখানে দিব, তাহলে 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে। আবার 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে যদি আবার অ্যালকাইল হ্যালাইড দেই, সেম অ্যালকাইল হ্যালাইডটাকে দেই, তাহলে 3 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে। এভাবে 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে যদি আবার সেম অ্যালকাইল হ্যালাইডটা দেই, তাহলে আমার 4 ডিগ্রি লবণ বা কোয়ার্টারনারি লবণ উৎপন্ন হবে, কিন্তু কোনো অ্যামিন উৎপন্ন এক্ষেত্রে হবে না। তো আমাদের মেইন বেসিক ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়ে গেছে আসলে অ্যামিন প্রস্তুতির। তো এই অ্যামিন প্রস্তুতিগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আমি জৈব যৌগ বলি অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। জৈব যৌগ দক্ষতা নির্ভর করে তোমার কত বেশি তুমি কনফিডেন্স রাখতে পারো, কত বেশি তুমি প্র্যাকটিস করতে পারো। তুমি ভুলে গেছো, কোনো সমস্যা নেই, আবার প্র্যাকটিস করো, আবার মনে পড়বে, আবার পারবা। তুমি যদি মনে করো যে কি আমি তো একবার পড়লে মনে পারবো, পরীক্ষার আগে আবার পড়লে হবে, এরকম কখনোই হয় না। একটা জৈব যৌগ বিক্রিয়াকে তোমাকে 5 বার 7 বার 10 বারও লিখতে হইতে পারে। বারবার কয়দিন পর পর রিমাইন্ড করে পড়তে হবে। দরকার সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট জৈব যৌগ পড়বা 1 ঘন্টা করে। চোখ বুলাবা, পড়া মানে একবার চোখ বুলাবা। যে বিক্রিয়াটা ভুলে যাচ্ছ মনে হচ্ছে বা ভুলে গেছো, সেই বিক্রিয়াটাকে 1 বার লিখবা বা 2 বার লিখবা। এভাবে জৈব যৌগ প্র্যাকটিস হবে এবং তোমার একটা ভালো দক্ষতা আসবে। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও বা জৈব যৌগটা ভালোভাবে শিখতে চাও, ইন্টারে তুমি মনে করতে চাও যে কি না আমি জৈব যৌগতে মানে খুবই দক্ষ হবই ইনশাল্লাহ, তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর বাসায় পড়তে কারোই ভালো লাগছে না, তারপরও টুকটাক পড়া আর কি। আমি ক্লাস আগের চেয়ে একটু কমিয়ে দিয়েছি। অনেকেই মানে বোরিং হয়ে গেছো, মানে বোরিং ফিল করতেছো যে আসলে আর ভালো লাগছে না ক্লাসগুলো। ভালো না লাগা স্বাভাবিক। আমার মোবাইলের স্ক্রিনে পড়াশোনা কখনোই 100% ফুলফিল হয় না, যার কারণে আমি তোমাদের থেকে টাকা নিচ্ছি না, যার কারণে আমি মনে করছি অনলাইন ক্লাস দিয়ে টাকা নেওয়া উচিত না। তোমরা অল্প অল্প ক্লাস নিচ্ছি, 20 মিনিট 25 মিনিট 30 মিনিটের একটা ক্লাস নিচ্ছি, যাতে তোমরা কি যে কোনো সময় ক্লাসটা করে ফেলতে পারো। রেকর্ডিং ক্লাস দিচ্ছি যাতে তোমাদের সুবিধা মতো টাইমে তোমরা করতে পারো। এখন অনলাইন ক্লাস বোরিং বলে বা পড়তে ইচ্ছে করতেছে না বলে পড়া যদি জমায় রাখো তাহলে তো হবে না। একটু একটু পড়ো, পড়ার মধ্যে থাকলেও কিছুটা সময় তো আমাদের কি অতিবাহিত হচ্ছে। তো এই জিনিসগুলো মাথায় ঢুকাতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি সবাই নামাজ কালাম পড়বা, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবা যত তাড়াতাড়ি প্যান্ডেমিক সিচুয়েশনটা শেষ হয়ে যায়। এইভাবে বদ্ধ ঘরে থাকতে বা অনলাইন ক্লাস নিতে আমারও ভালো লাগছে না। আমি অনেক দিন আমার কি ফিজিক্যাল ক্লাসে সময় দিতে পারছি না, আমি তোদের সবাইকে দেখতেছি না, এটা অনেক বেশি প্যাথেটিক। তো তোদের যেমন অসহ্য লাগতেছে বাসায়, আমারও লাগতেছে, কিন্তু কিছু করার নেই। আমাদেরকে সময়টা পার করতেই হবে। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন তাহলে সুস্থ পৃথিবীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। কিন্তু আমি মরে গেলে 10 জন মরে গেল আমার স্টুডেন্ট, কিন্তু বাকি যারা বেঁচে আসিস তাদের তো পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনা চালিয়ে যাওয়া এই জন্য বাধ্যতামূলক যে তোমাকে ইন ফিউচার এই দেশে করোনা পরবর্তী সময়ে কিছু করতে হলে পড়াশোনার চেয়ে ভাইটাল কিছু আর নাই। তুমি এখানে রিক্সা চালাই বা হলো মানে অন্যভাবে কোনোভাবে লটারি জিতে সুপারস্টার হয়ে যাবা, এরকম হইতে পারে না। তোমাকে পড়াশোনা করে কঠোর পরিশ্রম করে কিছু অর্জন করে নিতে হবে। যাই হোক, অনেকগুলা কথা বললাম, এত সিরিয়াস হওয়ারও কিছু নাই। বি পজিটিভ। অনেকের বাসায় অনেকে অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করতে হবে, চিকিৎসা চালিয়ে যেতে হবে। হতাশ হওয়া যাবে না। হতাশা খুব খারাপ জিনিস ভাই। হতাশা থেকে তোমার পড়াশোনা ক্ষতি হবে, হতাশা থেকে কোনো সমস্যা আসবে না, হতাশা থেকে সুইসাইডের মতো বড় বড় বাজে ডিসিশনগুলো চলে আসে। তো এই জন্য বলি হতাশ হওয়া যাবে না। আশা রাখো, মাথা ঠান্ডা রাখো। কষ্ট হবে, অনেক বেশি এবড়ো চিন্তা আসবে, অনেক বেশি হতাশ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে জীবনে, কিন্তু হতাশ হয়ে বিমর্ষ হয়ে খুব অপ্রস্তুত অবস্থায় কোনো বাজে ডিসিশন নিতে যাবা না। অপ্রস্তুত অবস্থায় ডিসিশনগুলোই বাজে হয়। অপ্রস্তুত অবস্থায় ঠান্ডা মাথায় যদি তুমি ডিসিশন নিতে পারো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে পারো, তাহলেই কিন্তু ভালো ডিসিশন আসবে মাথায় এবং ভালো ডিসিশনগুলো তোমার কাজে লাগবে। সেটা ফেল হলে তুমি আবার সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সামনে আগাই যাও। একটা ডিসিশন, ভালো ডিসিশনগুলো ভুল হলেও বা হলে যদি বিফলেও যায়, তাও মনে করবা যে সৃষ্টিকর্তা বেটার কিছু রেখেছেন। যদি তুমি মনে করো যে কি আমি তো সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে এটা করছিলাম, তার মানে সৃষ্টিকর্তা আসলে আমাদের কি কিছু করবে না বা উনি আমাদেরকে সাহায্য করছে না, নাউজুবিল্লাহ, এভাবে চিন্তা করবা না কখনো। সবসময় চিন্তা করবা পজিটিভ। তুমি ভালো কিছু করো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। উনি একবার কিছু দেন নাই বা একজনকে অসুস্থ করে দিয়েছেন বা তোমাকে আমাকে অসুস্থ করে দিয়েছেন, এর মানে হলো উনি আমাদের জন্য বেটার, সামনে আরো ভালো কিছু রেখেছেন। এই জিনিসটা মাথায় সবসময় পজিটিভলি চিন্তা করতে হবে। যদি তুমি চিন্তা করো উল্টোটা, তাহলে কখনোই হবে না।
সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতেই হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।